জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট দলে রিয়াদের থাকা না থাকা নিয়ে সংশয়, মুশফিকের অন্তর্ভুক্তি নিয়ে সিদ্ধান্ত হয়নি এখনও। ওয়ানডে সিরিজে থাকতে পারেন মাশরাফি বিন মুর্তজা। বোর্ডের ডিসিশন যে অধিনায়ক করবে কি করবে না, এই ধরনের বসছি এটা টিম নিয়ে, তো তখন আমরা ডিসিশন নিব। বিসিএল এর 2 ম্যাচে ব্যাট বলের জমাত লড়াই। ইস্ট জোনের নাইম হাসানের 8 উইকেট প্রাপ্তির দিনে নর্থ জোনের মুশফিক আর সেন্ট্রাল জোনের মার্শালের সেঞ্চুরি। বিশ্বকাপ জয়ীদের সংবর্ধনা চলছে রংপুরের আয়োজনে। আবারও পুরো দলকে কৃতিত্ব দিলেন আকবর আলী। শাহাদাত দীপুর উঠে আসার গল্প হার মানায় রূপকথাকেও। শেষ মুহূর্তে আবারও পাল্টে গেল নারী ফুটবল লিগ শুরুর তারিখ। স্পন্সর মিললেও একের পর এক নাম প্রত্যাহারের বিপাকে আয়োজকরা। আমরা একটা সপ্তাহ পিছিয়ে 22 ফেব্রুয়ারি থেকে শুরু করছি। সবাইকে বসন্ত এবং ভালোবাসা দিবসের শুভেচ্ছা। স্বাগত জানাচ্ছি রাতের স্পোর্টস ওয়ার্ল্ডে, পাওয়ার্ড বাই গাজী গ্রুপ। সঙ্গে রয়েছে আমি সৈয়দ আবিদ হোসাইন সামি। শিরোনাম জানছিলেন, এবারে বিস্তারিত। জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজের দল থেকে বাদ পড়তে পারেন মাহমুদুল্লাহ রিয়াদ, আর এই সম্ভাবনার আনুষ্ঠানিক সিদ্ধান্ত আসতে পারে আরও দিন দুয়েক পর। এমন আভাস মিলেছে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নুর কথাতে। আর টেস্ট দলে খুব একটা পরিবর্তন না থাকলেও মুশফিকুর রহিমের অন্তর্ভুক্তি নির্ভর করছে দলে রিয়াদের থাকা না থাকার উপরে। এদিকে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজে ফিরতে পারেন মাশরাফি বিন মুর্তজা, এমন ইঙ্গিত প্রধান নির্বাচকের কণ্ঠে। রোববার ঘোষণা করা হবে জিম্বাবুয়ে সিরিজের দল। টানা 6 টেস্ট হারের পর এবার ঘরের মাঠে বাংলাদেশের প্রতিপক্ষ জিম্বাবুয়ে। ব্যর্থতার বৃত্ত ভাঙতে এই সিরিজ তাই বেশ গুরুত্বপূর্ণ বিসিবির কাছে। পাকিস্তান জিম্বাবুয়ে সিরিজের জন্য একসাথে টেস্ট দল ঘোষণা করেছিলেন নির্বাচকরা। পিন্ডি ব্যর্থতার পর ঘোষিত সেই স্কোয়াডে কি কোনো পরিবর্তন আসছে? সেই সাথে পাক সফর থেকে নাম তুলে নেওয়া মুশফিকের দলভুক্তি নিয়েও রয়েছে নানা আলোচনা। ক্রিকেট পাড়ায় জোর গুঞ্জন, জিম্বাবুয়ে টেস্টের দল থেকে বাদ পড়তে যাচ্ছেন টি-20 অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। হাথুরু জামানায় নানা নাটকের পর বাংলাদেশ স্কোয়াডে থাকলেও টি-20 অধিনায়কের খেলা হয়নি শততম টেস্ট ম্যাচ। শেষ 10 টেস্ট ইনিংসে তার সংগ্রহ 150-তে 189 রান। মামুলি এই সংগ্রহের কারণেই পাকিস্তানের বিপক্ষে টেস্ট দলে তার না থাকার সম্ভাবনাও প্রবল। বলা যায় অনেকটা নিশ্চিত। আর রিয়াদ বাদ পড়লে নাকি সুযোগ হতে পারে মুশফিকের, এমন একটি আলোচনাও ঘুরে ফিরছে ক্রিকেট পাড়ায়। কিছু খেলোয়াড় নিয়ে আমরা যথেষ্ট আলোচনা করেছি এবং টিম ম্যানেজমেন্টের সাথে, যাতে ভবিষ্যতের কথা চিন্তা করে আগাচ্ছি, যে ভবিষ্যতে কিছু খেলোয়াড়কে আমরা দেখতে চাই যাতে ওরা এস্টাবলিশ হোক এদিকে। ওই চিন্তা করে আমরা আগাচ্ছি। দেখা যাক, আমরা আগামীকালের মিটিংয়ে এটা ডিসিশন নিব। তো হোম সয়েলে খেলা, এখানে আমরা ইন অ্যান্ড আউট করতে পারবো যে কোনো খেলোয়াড়কে। তো পাকিস্তান থেকে একটা টিম খেলে এসছে, ব্যাটসম্যানরা প্রথম ইনিংসে যথেষ্ট ভালো ব্যাটিং করেছে, তো খুব একটা বেশি চেঞ্জ হবে না ওখান থেকে। এদিকে আয়ারল্যান্ডের ত্রিদেশীয় সিরিজে ভালো করলেও শেষ 10 ওয়ানডে ম্যাচে 1 উইকেট দখল ছিল মাশরাফির। বিশ্বকাপের পর বাংলাদেশের হয়ে আর মাঠে নামা হয়নি তার। তবে ক্যাপ্টেন ফ্যান্টাস্টিকের জিম্বাবুয়ে সিরিজে দলে থাকলেও সব ম্যাচ খেলা নিয়ে রয়েছে সংশয়। গুঞ্জন আছে ম্যাচ অবসর নিলে খেলার সুযোগ পাবেন ঘরের মাঠের এই সিরিজে, তবে সেটিও চূড়ান্ত হয়নি এখনো। এটা এই মুহূর্তে বলা মুশকিল। এটা বোর্ডের ডিসিশন যে অধিনায়ক করবে কি করবে না, এই ধরনের। তো এটা আমরা এখন কিছু বলবো না। আমরা আগামীকাল বসছি এটা টিম নিয়ে, তো তখন আমরা ডিসিশন নিব ওডিআই এবং টেস্ট ক্রিকেট টি-20 তিনটা নিয়ে। দেশের মাঠে ম্যাচ, তাই স্কোয়াডে আধিক্য থাকতে পারে স্পিনারদের। ফিরতে পারেন মিরাজ, আর সাকিব নিষেধাজ্ঞায় থাকায় মাশরাফির অবর্তমানে তামিম ইকবাল অথবা মাহমুদুল্লাহ রিয়াদের কাছে থাকতে পারে ওয়ানডে দলের নেতৃত্ব। না যে আপনি এভরিডে কেমন খেলবেন বা হোম। সালাউদ্দিন সুমন, যমুনা স্পোর্টস, ঢাকা। জিম্বাবুয়ে সিরিজ নিয়ে কথা চলছে এই মুহূর্তে। আর বাংলাদেশের বিপক্ষে পূর্ণাঙ্গ এই সিরিজটি খেলতে শনিবার বাংলাদেশে আসছে জিম্বাবুয়ে। 1 টেস্ট 3 ওয়ানডে এবং 2টি টি-20 খেলতে বিকেল 5টায় ঢাকায় পৌঁছার কথা রয়েছে দলটির। 18 তারিখ 2 দিনের প্রস্তুতি ম্যাচের মধ্য দিয়ে শুরু হবে সফরের খেলা। এরপর 22 তারিখ একমাত্র টেস্ট খেলতে নামবে বাংলাদেশ এবং জিম্বাবুয়ে। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে একমাত্র টেস্টটি। সিলেটে 1, 3 ও 6 মার্চ হবে 3 ম্যাচের ওয়ানডে সিরিজ। এরপর ঢাকায় ফিরে আসবে দুদল। 9 এবং 11 মার্চ 2টি টি-20-র মধ্য দিয়ে সফর শেষ করবে জিম্বাবুয়ে। পরে 12 মার্চ ঢাকা ত্যাগ করবে জিম্বাবুয়ে দল।
বাংলাদেশ ক্রিকেট লিগ বিসিএল প্রসঙ্গ, তৃতীয় রাউন্ডের প্রথম দিনে কক্সবাজারে দুটি ম্যাচে হয়েছে ব্যাট বলের দারুণ লড়াই। মুশফিকুর রহিমের 140 রানের পরও স্পিনার নাইম হাসানের 8 উইকেট শিকারের প্রথম দিনে 272 রানে অল আউট হয়েছে নর্থ জোন। পাশের ভেন্যুতেও হয়েছে সেঞ্চুরি। সাউথের বিপক্ষে মার্শাল আইয়ুবের 116 রানের ইনিংসের পর 235 রানে অল আউট হয়েছে সেন্ট্রাল জোন। টস জিতে ব্যাট করতে নেমে শুরু থেকে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে নর্থ জোন। নাইম হাসানের ঘূর্ণিতে 102 রানের মধ্যেই 4 ব্যাটসম্যান আউট হয়ে যান। তবে এক প্রান্ত আগলে রেখে মুশফিক সেঞ্চুরি তুলে দলের সংগ্রহ বড় করে আশা ধরে রাখেন। অবশ্য নাইম হাসানের অফ স্পিনে একে একে কাটা পড়েন 8 ব্যাটসম্যান। শেষ পর্যন্ত মুশফিক 140 রানে ফিরলে 272 রানের বেশি করতে পারেনি নর্থ জোন। জবাবে ব্যাট করতে নেমে 3 রানে 2 ওপেনার পিনাক ঘোষ এবং মোহাম্মদ আশরাফুলের উইকেট হারিয়ে চাপে পড়ে ইস্ট জোন। 269 রানে পিছিয়ে থেকে দ্বিতীয় দিনের খেলা শুরু করবে ইস্ট জোন। পাশের ভেন্যুতেও শুরু থেকে সমান তালে পাল্লা দিয়ে চলে উইকেট পতন। 37 রানে তৃতীয় উইকেটের পতনের পর ক্রিজে আসেন মার্শাল আইয়ুব। অপর প্রান্তে নিয়মিত ব্যাটসম্যানরা আউট হলেও সেঞ্চুরি তুলে নেন মার্শাল। তার 116 আর শেষ দিকে মুস্তাফিজুর রহমানের 30 রানে ভর করে 235 রানে থামে সেন্ট্রাল জোনের ইনিংস। সাউথের হয়ে মেহেদী হাসান 3টি, রাজ্জাক, শফিউল এবং নাসুম আহমেদ নেন 2টি করে উইকেট। জবাবে ব্যাট করতে নেমে শাহরিয়ার নাফিস আর ইরফান শুক্কুরের উইকেট হারায় সাউথ জোন। দিন শেষে তাদের সংগ্রহ 2 উইকেটে 29 রান। জমকালো সংবর্ধনা অনুষ্ঠানে বিশ্বকাপ জয়ী যুব দলের অধিনায়ক আকবর আলীকে বরণ করে নিয়েছে তার শহর রংপুরের সাধারণ মানুষরা। অনুষ্ঠান শেষে যমুনা টেলিভিশনকে একান্ত সাক্ষাৎকারে আকবর আলী জানিয়েছেন, টিম পারফরমেন্সে বিশ্বকাপ জিতেছে বাংলাদেশ, তার একক নৈপুণ্যে নয়। তাই তো তাকে নিয়ে এককভাবে যে একটা বাড়তি উন্মাদনা হচ্ছে সেই ব্যাপারে তার আপত্তি আছে। দেশবাসীর ভালোবাসায় আপ্লুত রংপুরের এই ক্রিকেটার আপাতত ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে দিতে চান সামর্থ্যের সেরাটা। রংপুর থেকে সহকর্মী সরকার মাঝারুল মান্নানের পাঠানো ছবিতে ডেস্ক রিপোর্ট। ঢাকায় বর্ণাঢ্য আয়োজনের সংবর্ধনা পাওয়ার পরদিন নিজ শহর রংপুরে ফিরে আবারও আড়ম্বর অভ্যর্থনা পেয়েছেন বিশ্বকাপ জয়ী বাংলাদেশ দলের অধিনায়ক আকবর আলী। ফুলেল শুভেচ্ছা আর মনোমুগ্ধকর আতশবাজির সাথে আকবর দ্য গ্রেটকে বরণ করে নেয় রংপুর মহানগরীর পশ্চিম জুম্মাপাড়া স্পোর্টিং ক্লাব। এলাকা ও দেশবাসীর ভালোবাসায় অভিভূত এই টাইগার জোবা। বাংলাদেশ দলের বিশ্বকাপ জয়ের হিরো মানা হচ্ছে আকবর আলীকে। অনেকেই তাকে তুলনা করছেন ক্যাপ্টেন কুল MS ধোনির সাথেও, কিন্তু আকবর নিজেই সমর্থকদের লাগাম টানতে বলছেন। এটা তো আমি একা করিনি, তো আমাদের এটা ফুল ক্রেডিটটা আমাদের ফুল টিমের প্রতি যাচ্ছে। তো একজনকে নিয়ে তো কথা আমার মনে হয় না বলাই ভালো। তো সবাই এই টিমটার মধ্যে সবাই কন্ট্রিবিউট করছে, তো আমরা যেটা পুরো কমপ্লিট টিম এফোর্টের কারণে আমরা জিততে পেরেছি। বিশ্বকাপ অভিযান শেষে আপাতত পরিবারের সাথে সময় কাটাবেন রংপুরের এই ক্রিকেটার। এরপর ঢাকা প্রিমিয়ার লিগে মনোসংযোগ করতে চান এই উইকেট রক্ষক ব্যাটসম্যান। ভবিষ্যৎ পরিকল্পনা অত বেশি দূরে চিন্তা করতে চাই না ভাই, আপাতত সামনে প্রিমিয়ার লিগটা আছে, প্রিমিয়ার লিগটার দিকে মনোযোগ রাখতে চাই। নিজ শহরে সংবর্ধনা অনুষ্ঠানে তরুণদের আরও বেশি খেলাধুলার সাথে সম্পৃক্ত হবার আহ্বান জানিয়েছেন আকবর আলী। খেলাধুলার প্রতি আগ্রহী হয়ে উঠুন এবং যারা হাসিনুর রহমান, যমুনা স্পোর্টস। শাহাদাত হোসেন দীপু চট্টগ্রামের এই তরুণ আজ বিশ্বকাপ জয়ী অনূর্ধ্ব-19 দলের একজন, কিন্তু এই পর্যায়ে আসতে পোড়াতে হয়েছে অনেক কাঠখড়। খুব কষ্টে কেটেছে পিতৃহীন এই জুনিয়র টাইগারের শৈশব। নিজ হাতে কাঠ দিয়ে ক্রিকেট ব্যাট বানিয়ে শুরু করেছিলেন। খেলতে যেতেন ওর কাছ থেকে ধার করা জার্সি কিংবা গ্লাভস দিয়ে। একটা পর্যায়ে এমন হয়েছে যে বিকেএসপিতে ট্রায়াল দিয়েছেন কিন্তু সুযোগ পাননি। তারপরও দমে যাননি শাহাদাত। মাত্র 4 বছর বয়সেই বাবাকে হারাতে হয়েছে। টানপোড়েনের সংসার শুরু সেই থেকেই। আর ক্রিকেটার হওয়ার পথে তার চেয়েও কণ্টকাকীর্ণ পথ পাড়ি দিতে হয়েছে শাহাদাতকে। অনেক কিছু দিয়ে ব্যাট বানিয়ে দিয়েছি। সেই গল্পই বলছিলেন শাহাদাতের মা ফেরদৌস বেগম। প্রথম দিকে নিজ হাতে বানানো ব্যাট দিয়ে বিকেএসপির ট্রায়াল দিতে হয়েছে তাকে। একটা সময় গিয়ে এগিয়ে আসে আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশীরা। কখনো ধার করা প্যাড, গ্লাভস, জার্সি নিয়ে খেলা শাহাদাতই এখন মায়ের গর্ব। কে জুতা ফাটাই, মানে যার যেটা ইচ্ছে হয় রেখে ফাটাই দিত আমার দিবার জন্য। আমি কারো কাছ থেকে খুঁজি নেই, এমনি ফাটাই দিত। আর যা পারছে ওর ভাই। ক্রিকেটের প্রতি আগ্রহ দেখে বড় ভাইয়ের বন্ধু সুদীপ্ত শাহাদাতকে ভর্তি করে দিয়েছিলেন চট্টগ্রামের ইস্পাহানি ক্লাবে। পরিবারের আর্থিক সংকটের বিবেচনায় ক্লাবও বেতন ছাড়াই প্রশিক্ষণের সুযোগ করে দিয়েছিল তাকে। কাঠ দিয়ে দা দিয়ে করে একটা ব্যাটের সাইজ করে এটাকে ব্যাটের সাইজ করে ব্যাট বানাই দেওয়া আর কি। ওইরকম আমি যতটুকু পারতাম ওটুক তো আমি এফোর্ড করতাম। আমার এফোর্টের বাইরে গেলে তো পারতাম না, আমি কারো থেকে হয়তো ধার করে নিয়ে যেতাম। ফাইনালে তেমন কিছু করতে না পারলেও প্রতিটি ম্যাচেই অপরাজিত ছিলেন শাহাদাত। ভাইয়ের এমন সাফল্যে গর্বিত তার বোনরাও। বাবা মারা যাওয়ার পরে ও খাতায়
এভাবে মানে খাতা কলম নিয়ে পর্যন্ত খুব কষ্ট ছিল। গর্ববোধ করি আমার ভাইকে নিয়ে, শাহাদাত হোসেন আমাদের ভাই, এটা আমাদের গর্ব, আমাদের অহংকার। শাহাদাতের বাড়ি চট্টগ্রামের পটিয়ায় হলেও 1983 সাল থেকেই পরিবার সহ থাকেন নগরীর সুলকবহরে। পুরাতন ওয়াবদার গলিটি এখন পরিচিত হয়ে উঠেছে শাহাদাতের বাড়ির নামেই। পাড়া হিসেবে তো আমাদের গর্ব এটাই, প্লাস বাংলাদেশেরই গর্ব। আমাদের ক্লাবকে গর্বিত করেছে, দেশবাসীকে গর্বিত করেছে, আমরা সবাই গর্বিত। যুব বিশ্বকাপের 6 ম্যাচে 131 গড়ে শাহাদাত রান করেছেন 131, ঠাঁই করে নিয়েছেন বিশ্ব একাদশেও। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, চট্টগ্রাম। এদিকে অনূর্ধ্ব-19 বিশ্বকাপের ফাইনালে বাংলাদেশি ক্রিকেটারদের সঙ্গে ধাক্কাধাক্কিতে জড়িয়ে পড়ায় ভারতীয় ক্রিকেট দলের উপর বেশ চটেছেন দেশটির সাবেক অধিনায়ক কপিল দেব। ক্রিকেট বিষয়ক এক আলোচনা অনুষ্ঠানে তিনি বলেছেন, ক্রিকেট এই মুহূর্তে আর ভদ্রলোকের খেলা নয়। মাঠে বিশৃঙ্খলার জন্ম দেয়া ভারতীয় ক্রিকেটারদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে বিসিসিআইকে আহ্বান জানিয়েছেন তিনি। বিবাদে জড়িয়ে পড়া ক্রিকেটারদের আদব শেখানোর পরামর্শ দিয়েছেন তিনি। ফাইনালে সেই ঘটনাকে ক্রিকেটের জন্য ভয়ঙ্কর দাবি করেছেন ভারতের প্রথম বিশ্বকাপ জয়ী এই অধিনায়ক। ভারতীয় যুব ক্রিকেটারদের শাস্তির দাবি করে তিনি বক্তব্য দিয়েছেন আরও একজন সাবেক অধিনায়ক আজহারউদ্দিনও। সেদিনের ঘটনায় বাংলাদেশের 3 জন এবং ভারতের 2 জনকে বিভিন্ন মেয়াদে নিষিদ্ধ করেছে আইসিসি। বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলের প্রসঙ্গ। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ঠিক এই মুহূর্তে মোহামেডানের বিপক্ষে লড়ছে আরামবাগ ক্রীড়া সংঘ। এদিকে ময়মনসিংহে নিজেদের প্রথম ম্যাচে জয় পেয়েছে সাইফ স্পোর্টিং ক্লাব। নতুন কোচ দ্রাগো মামিচের অধীনে সাইফ এসসি ফেডারেশন কাপ ফাইনালিস্ট রহমতগঞ্জকে হারিয়েছে 1-0 গোলের ব্যবধানে। ময়মনসিংহের রফিক উদ্দিন ভুঁইয়া স্টেডিয়ামে বিপিএল নিজেদের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল সাইফ স্পোর্টিং এবং রহমতগঞ্জ। প্রথমার্ধে রহমতগঞ্জের রক্ষণভাগকে ব্যস্ত রেখেছিল সাইফ, তবে গোলের দেখা পাননি আরিফ ফাহিমরা। দ্বিতীয়ার্ধে মাঠে নেমে আক্রমণের ধার বাড়ায় হলুদ কালো দলটি। 63 মিনিটে গোলের দেখা পায় সাইফ স্পোর্টিং। উগান্ডার ফুটবলার এমিরি বেচেন্সের দুর্দান্ত ফ্রি কিক জড়িয়ে যায় রহমতগঞ্জের জালে। এগিয়ে যায় সাইফ। 85 মিনিটে ম্যাচে সুযোগ পেয়েও সমতায় ফিরতে পারেনি রহমতগঞ্জ। এরপর আরও 2টি সুযোগ মিস করলে বড় জয় নিয়ে মাঠ ছাড়ে সাইফ স্পোর্টিং। পাকিস্তান সফরে যাচ্ছে না দক্ষিণ আফ্রিকা। ক্রিকেটারদের ধকল কমাতেই এই সিদ্ধান্ত নিয়েছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা সিএসএ। তবে সফর একেবারে বাতিল করেনি প্রোটিয়ারা। পরবর্তীতে সুবিধাজনক সময়ে পাকিস্তান সফর করতে চায় তারা। প্রায় 1 দশক পর পাকিস্তানের মাটিতে ফিরেছে আন্তর্জাতিক ক্রিকেট। শ্রীলঙ্কার পর বাংলাদেশ 2 দফায় করেছে পাকিস্তান সফর। এপ্রিলে 3য় দফা সফরে যাবে টাইগাররা, একটি ওয়ানডে এবং টেস্ট খেলতে। এর আগে মার্চে 3 ম্যাচে টি-20 খেলতে ইমরান খানের দেশে সফরে যাওয়ার কথা ছিল প্রোটিয়ারদের। তবে ক্রিকেটারদের ব্যস্ত সময়সূচির ধকল কমানোর জন্যই এই সিদ্ধান্ত নিয়েছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা। আগামী মাসে ভারত সফরে যাবে ফাফ ডুপ্লেসি ও কুইন্টন ডিককরা। এই সফর শেষ করে পাকিস্তানে যাওয়া প্রোটিয়া ক্রিকেটারদের জন্য কষ্টকর হয়ে দাঁড়াবে। 2 সফরের মাঝে পর্যাপ্ত বিশ্রাম না থাকায় ক্রিকেটারদের ইনজুরিতে পড়ার সম্ভাবনাও থেকে যায়। খেলোয়াড়দের ক্লান্তিমুক্ত এবং ফিট রাখতে পাকিস্তান সফরের সিদ্ধান্ত থেকে আপাতত সরে এসেছে দক্ষিণ আফ্রিকা। নারী ফুটবল দিক নিয়ে একের পর এক নাটক মঞ্চায়ন করেই চলেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। এবার 3য় দফায় পেছানো হলো বহু কাঙ্ক্ষিত এই আসরটি। বিস্ময়কর তথ্য হচ্ছে, স্পন্সর মিললেও ক্লাব মিলছে না। বারবার দলের তালিকায় পরিবর্তন আসছে। এবার বলা হচ্ছে সবকিছু ঠিক থাকলে আগামী 22 ফেব্রুয়ারি থেকে মাঠে গড়াবে মহিলা ফুটবল লিগের 3য় আসরটি। 6 বছর বিরতির পর মহিলা ফুটবল লিগের 3য় আসরটি 31 জানুয়ারি শুরু হচ্ছে। ঘটা করেই এমন ঘোষণা দিয়েছিলেন বাফুফের দায়িত্বে থাকা কর্তারা। সেই তারিখের একদিন আগে জানানো হয় লিগ শুরু হবে 15 ফেব্রুয়ারি। এবারও শুরুর আগের দিন জানানো হলো 1 সপ্তাহ পিছিয়ে লিগ শুরুর নতুন তারিখ 22 ফেব্রুয়ারির কথা। মিড ফেব্রুয়ারিতে বলেছিলাম শুরু করব, আমরা একটা সপ্তাহ পিছিয়ে 22 ফেব্রুয়ারি থেকে শুরু করছি এবং দ্যাট ইজ এন্টায়ারলি ক্লাবের রিকোয়েস্ট এবং অ্যালাউইং দেম তাদেরকে আরেকটু একটা সপ্তাহ বেশি সময় দাও সো দ্যাট দে ক্যান টেক এ প্রপার প্রিপারেশন। লিগের অংশ নেওয়া দলের সংখ্যাও দাঁড়াচ্ছে একবার একটি। বাফুফের সর্বশেষ তথ্য, ক্লাব কর্মকর্তাদের দ্বন্দ্বের কারণে অংশ নিচ্ছে না স্বপ্নচূড়া আক্কেলপুর এফসি। থাকছে বসুন্ধরা কিংস সহ 6 দল। কনসিডারিং এভরিথিং, মহিলা ফুটবল কমিটির সর্বসম্মত ডিসিশন যে আসলে এই দলটাকে এইবার মনে হয় আমাদের লিগের জন্য কনসিডার করা উড নট বি এ ওয়াইজ ডিসিশন। এমনকি 2 দফায় দলবদলের সময় দেওয়ার পরও আরও একটি দলবদলের সুযোগ দিতে যাচ্ছে ফেডারেশন। সাধারণ সম্পাদক জানিয়েছেন, স্বপ্নচূড়া এফসির ফুটবলাররা অংশ নেওয়া অন্য দলের সাথে লিগের 2য় লেগে চুক্তি করতে পারবে আরও একবার। সামনে আমাদের যখন সেকেন্ড উইন্ডো থাকবে, সেই সেকেন্ড উইন্ডোতে অবশ্যই এই প্লেয়ারগুলোকে তারা যদি মনে করেন অন্য কোনো ক্লাবের পক্ষে দিলে অন্য কোনো ক্লাবের পক্ষে এই প্লেয়াররা খেলতে পারবে। অলক হাসান, যমুনা স্পোর্টস, ঢাকা।
ঠিক এই মুহূর্তে রেফারি সংকটে ভুগছে দেশের ফুটবল, আর এই কারণেই বেশ কিছুদিন বন্ধ ছিল তৃতীয় বিভাগ ফুটবল লিগ। এবার তৃণমূলের ফুটবলের জন্য মিলেছে 93 জন নতুন রেফারি। 6 দিনের প্রশিক্ষণ শেষে শুক্রবার বিকেলে এই নতুন রেফারিদের হাতে সনদ তুলে দিয়েছেন বাফুফের নির্বাহী কমিটির সদস্য ইকবাল হোসাইন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাফুফের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ এবং রেফারিজ কমিটির ডেপুটি চেয়ারম্যান ইব্রাহিম নেসার ও কোর্স কোঅর্ডিনেটর শহীদুল ইসলাম লেমন। 9 ফেব্রুয়ারি শুরু হয় এই কোর্সে অংশ নিয়েছিলেন 49 জেলার 82 জন পুরুষ এবং 11 জন নারী রেফারি। কোর্সে উত্তীর্ণরা এখন থেকে তৃতীয় শ্রেণীর রেফারি হিসেবে দেশের বিভিন্ন ফুটবল ম্যাচ পরিচালনা করতে পারবেন। ব্র্যাক ব্যাংক লিমিটেডের কর্মকর্তারা আজ ঢাকার হাতিরঝিলে একটি চমৎকার ম্যারাথন দৌড় প্রতিযোগিতার আয়োজন করেছেন এবং মানবতার জন্য তহবিল সংগ্রহের উদ্দেশ্যে ব্র্যাক ব্যাংকের এই ম্যারাথনের আয়োজন করা হয়েছে। আজ খুব সকাল থেকে ব্র্যাক ব্যাংকের কর্মকর্তারা এই ম্যারাথন দৌড়ে অংশ নিয়েছেন। সকালে হাতিরঝিল পুলিশ প্লাজা এলাকা থেকে শুরু হয়েছে ম্যারাথন দৌড়। 10মবারের মতো এই ম্যারাথন দৌড়ের আয়োজন করেছে ব্র্যাক ব্যাংক। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে ছিলেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। ব্র্যাক ও ব্র্যাকের কর্মকর্তারা এই ম্যারাথনে মোট 70 লক্ষ টাকা 9টি প্রতিষ্ঠানকে দান করেছে। সারা দেশ থেকে আসা ব্র্যাক ব্যাংক এবং এর অঙ্গ প্রতিষ্ঠানের কর্মকর্তা এবং বিভিন্ন ব্যাংক ও কর্পোরেট প্রতিষ্ঠানের কর্মকর্তারা এই দৌড়ে অংশ নিয়েছেন। নিজ সন্তান এবং স্ত্রীকে এই পৃথিবীর চাইতেও বেশি ভালোবাসেন সাবেক বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। ভালোবাসা দিবসে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এক স্টেটাসে এমনটাই জানিয়েছেন তিনি। স্টেটাসে কন্যা অ্যালাইনা এবং স্ত্রী আহমেদ শিশিরের একটি ছবি দিয়ে নিজের ভালোবাসার কথা জানিয়েছেন সাকিব আল হাসান। তিনি লিখেছেন, তোমরা দুজন আমার সব কিছু। নিজেকে সুখী মানুষ দাবি করে সাকিব লিখেছেন, পরিবারের ভালোবাসার বাঁধনে ঘিরে থাকা মানুষটাই সবচাইতে সুখী হয়। সেই হিসেবে আমি একজন সত্যিকারের সুখী মানুষ। জীবনসঙ্গিনী হিসেবে চমৎকার একজন মানুষকে পেয়েছি যে সকল সংগ্রাম এবং যুদ্ধে আমার পাশে এসে দাঁড়ায়। আর একমাত্র কন্যার মুখের হাসিটাই যেন আমাদের পৃথিবী। পরিবারের প্রতি ভালোবাসা জানাতে সাকিব আরও লিখেছেন, এই পৃথিবীর চেয়েও আমি বেশি ভালোবাসি তোমাদের। আমার পরিবারকে ভালোবাসা দিবসের শুভেচ্ছা। আর এই ছিল রাতের স্পোর্টস ওয়ার্ল্ডে পাওয়ার্ড বাই গাজী গ্রুপ। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।